আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহজামাল, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সূচিপাড়া ডিগ্রি কলেজ, শাহরাস্তি, চাঁদপুর। প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা এই অতিমারির সময় ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে পড়াবো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ব্যাংক সমন্বয় বিবরণী। গত ক্লাসে আমি ব্যাংক সমন্বয় বিবরণী করেছি, তার আগের ক্লাসে করেছি, তার ধারাবাহিকতা রেখে আজকে আমি তোমাদেরকে পড়াচ্ছি। আজকে একটি উদ্দীপক দিয়েছি, সেই উদ্দীপক আলোচনা করব। এই সমন্বয় বিবরণী, ব্যাংক সমন্বয় বিবরণী 2021 সালের পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্টও ছিল। আর তোমরা 2022 সালের পরীক্ষার্থী, তোমাদের জন্য এই উদ্দীপকটি আলোচনা করছি, যাহা অ্যাসাইনমেন্টের ভিত্তিতে, অ্যাসাইনমেন্টের মতেই। প্রিয় শিক্ষার্থীরা, আমি উদ্দীপকটি পড়ছি। 2020 সালের 31শে ডিসেম্বর তারিখে করিম অ্যান্ড সন্সের নিম্নলিখিত তথ্যের ভিত্তিতে একটি সমন্বয় বিবরণী তৈরি করা। তোমাদেরকে এই তথ্যের আর অ্যাসাইনমেন্টে থাকবে কি সরবরাহিত তথ্যের ভিত্তিতে, আর আমি এখানে বলছি উপযুক্ত তথ্যের ভিত্তিতে কি করতে হবে তা নিম্নে দেওয়া হলো। 2020 সালের 31শে ডিসেম্বর তারিখ মোতাবেক ব্যাংক জমাতিরিক্তের নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত 60,000 টাকা। আমরা যে অফিসে যে নগদান বই সংরক্ষণ করি, সেই নগদান বইয়ের ব্যাংক কলামে দেখা গেল যে ব্যাংক জমাতিরিক্ত 60,000 টাকা। ব্যাংক জমাতিরিক্ত অর্থ কি? ব্যাংকে টাকা নেই, ঋণ। তার অর্থ আমরা ব্যাংক থেকে ঋণ নিয়েছি 60,000 টাকা। ঋণ সবসময় ক্রেডিট ব্যালেন্স, তাহলে এটা আমাদের জন্য ক্রেডিট ব্যালেন্স অর্থাৎ দায়। এখানে আছে ব্যাংক জমাতিরিক্তের সুদ। এখন কি কি কারণে একটা ব্যাংকের সাথে আমাদের লেনদেনের যে গড়মিল দেখা যায়, কোনো প্রশ্নতে উল্লেখ থাকতে পারে কি কি কারণে গড়মিল দেখা যায়, বা সরবরাহিত তথ্যের আলোকে গড়মিলগুলো নির্ণয় করা। আমি আগে গড়মিলগুলো নির্ণয় করি, তাইলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। কেন গড়মিল হয়েছে নগদান বই এবং ব্যাংক বইয়ের সাথে, অর্থাৎ পাঁচ বইয়ের সাথে কেন গড়মিল হয়েছে, সেগুলো ডিসকাস করলেই তোমাদের অঙ্কটা ইজি হয়ে যাবে এবং একটা উত্তর হয়ে যাবে। দেখো, ব্যাংক জমাতিরিক্তের সুদ 2,000 টাকা 31শে ডিসেম্বর তারিখে নগদান বইতে লেখা হয় নাই। অর্থাৎ কোথায় লিখে হয়েছে? ব্যাংক বিবরণীতে লিখে হয়েছে 2,000 টাকা ব্যাংক সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ। আমরা যে ব্যাংকের থেকে ঋণ নিয়েছি তা আমাদের ব্যাংক জমাতিরিক্ত, তার উপর যদি সুদ দিই তাহলে আমাদের ঋণ আরো বাড়বে, অর্থাৎ দায় আরো বাড়বে। তাহলে ব্যাংকে বেড়েছে, কিন্তু নগদান বইতে তথ্য আসে নাই বিদায় নগদান বইতে সেটা বাড়েনি। তাহলে আমরা কি সমন্বয় করতে হবে? যেহেতু ব্যাংক, আমরা নগদান বই থেকে যদি মিল করি কার সাথে? ব্যাংকের সাথে। ব্যাংক যাহা করেছে আমরা অফিসে বসে তা করতে হবে। যেহেতু ব্যাংক বেড়েছে, তাইলে আমরা এখানেও নগদান বইতে ঋণটা বাড়াবো। কমিশন বাবদ ব্যাংক কর্তৃক 500 টাকা আর নগদান বইতে হিসাবভুক্ত হয় নাই। আমাদের থেকে তারা যে আমাদের কাজ করে ব্যাংক, তারা আমাদের থেকে 500 টাকা ঋণের উপর তারা আমাদের উপর 500 টাকা কেটে নিয়েছে, কমিশন কাটছে বা চার্জ কেটেছে। এতে কি হলো? ব্যাংকের ঋণটা আমাদের বেড়ে গেল। কিন্তু নগদান বইতে আমরা না লিখার কারণে গড়মিল দেখা দিল। তাই নগদান বইয়ের সাথে আমরা লিখলে আমাদের মিলে যাবে, ব্যাংকের সাথে মিলে যাবে। সমন্বয় মানে মিলকরণ। কার সাথে মিল করব? নগদান বইতে আরম্ভ করলে ব্যাংকের সাথে মিল করব। 2020 সালের 31শে ডিসেম্বর তারিখ পর্যন্ত 1500 টাকা চেক ইস্যু পরিশোধের জন্য ব্যাংকে এখনো উপস্থাপন করা হয় নাই। যদি চেক ইস্যু আমরা করি থাকি, চেক ইস্যু করলে বলছি কি 2020 সালের 31শে ডিসেম্বর তারিখের পূর্ব পর্যন্ত 15,000 টাকার ইস্যুকৃত চেক পরিশোধের জন্য ব্যাংকে এখনো উপস্থাপন করা হয় নাই। আমরা ব্যাংকে উপস্থাপন করি, কিন্তু আমরা চেক ইস্যু করার সাথে সাথে ব্যাংকের মধ্যে নগদান বই ব্যাংক কলামে ঋণ বাড়াই ফেলছি। চেক ইস্যু মানে টাকা নিয়ে যাবে, ঋণ বাড়াইছি, কিন্তু ব্যাংকে যায় নাই বিধায় ব্যাংকের ঋণ বাড়ে নাই। তাহলে এটা কি করতে হবে? যেহেতু ঋণ বাড়ে নাই, ব্যাংক নগদান বইতে ঋণ বেড়েছে, নগদান বই থেকে বাদ দিলে 15,000 টাকা বাদ দিলে কার সাথে মিলে যাবে? ব্যাংকের সাথে মিলে যাবে। তারপর দেখো 5, 2020 সালের 31শে ডিসেম্বর তারিখ পর্যন্ত আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত 25,000 টাকার চেক ব্যাংক কর্তৃক এখনো আদায় হয় নাই। আমরা কি করছি? 25,000 টাকা যে আদায়ের জন্য 25,000 টাকা যেটা আদায় করলে কি করছি? আমরা ঋণ কমাইছি। আদায়ের জন্য ব্যাংকে জমা 25,000 টাকার চেক ব্যাংক কর্তৃক আদায় হয় না। আদায় হলে ঋণ কমে, ব্যাংকে তো ঋণ কমে নাই। নগদান বইতে কি করলাম?
আমরা ঋণ কমাইলাম। আসলে কি ঋণ কমছে? টাকা জমা হলে তো ঋণ কমে, তাহলে আমরা কি করব? নগদান বইয়ের সাথে এই 25,000 টাকা যোগ করব। আদায় হয় না, কিন্তু আমরা ঋণ বাট কমাই ফেলছি, তাহলে ঋণ এখন কমে নাই, তাই যে পরিমাণ কমাইছি সেই পরিমাণ আবার যোগ করলে ব্যাংকের সাথে মিলে যাবে। বিনিয়োগের সুদ 18,000 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয় নাই। যদি আদায় হয়ে থাকে তাহলে ঋণ কমছে, ব্যাংক ঋণ কমাইছে কিন্তু নগদান বইতে ঋণ কমায় নাই, তাই নগদান বইয়ের সাথে কি করব? আমরা কি করলে এই ঋণটা নগদান বই বলছি কি আদায় হয়েছে, তাইলে আমাদের ঋণ কমছে। কোথায় কমছে? ব্যাংক কমছে, কিন্তু নগদান বইতে কমে নাই, তাই আমরা কি করব? নগদান বইয়ের সাথে ঋণটা কমাই দিলে ব্যাংকের সাথে মিলে যাবে। ক, তোমাদেরকে ক কি করতে বলছে? ব্যাংক কর্তৃক জমা অতিরিক্তের সুদ এবং দায়িত্ব চার্জ মোট কত কর্তন করা হয়েছে। তাহলে এটা আমরা না করলে হয় তোমাদেরকে দেখা দিতে হয় কত। ব্যাংক জমা অতিরিক্তের সুদ 2,000 টাকা এবং ব্যাংক চার্জ 500 টাকা। এই 500 টাকা কি করা হয়েছে? ব্যাংক হিসাবভুক্ত করছে, অর্থাৎ পাস বই হিসাবভুক্ত করছে, তাহলে নগদান বইতে হিসাবভুক্ত করে নাই। তাই আমরা কি করব? নগদান বইয়ের সাথে হিসাবভুক্ত করব, অর্থাৎ নগদান বইতে ব্যাংক হিসাবভুক্ত করার কারণে আমাদের ঋণ বেড়েছে, তাই নগদান বইয়ের সাথে আমরা ঋণ বাড়াবো। অর্থাৎ এই দুইটা মিলে কত হলো? দেখো, চার্জ মিলে মোট কত টাকা কর্তন করা হয়েছে? তাহলে মোট কত টাকা কর্তন করা হয়েছে? 2,000 আর 500 টাকা কর্তন করা হয়েছে। সুতরাং এটা সহজ, তোমরা বুঝতে পেরেছো। এখন আমি খটা করব। কি বলছে? উপযুক্ত তথ্যের ভিত্তিতে, আর যদি অ্যাসাইনমেন্ট হয় বলবে যে সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। অ্যাসাইনমেন্টের বেলা লিখবো কার, প্রতিষ্ঠানটার নাম কার, করিমের। করিমের, এই করিমের তথ্য, এখানে করিম কথাটি উল্লেখ করতে হবে। তাহলে করিমের, করিম অ্যান্ড সন্সের, করিম অ্যান্ড সন্সের 2020 সালের 31শে ডিসেম্বর তারিখের ব্যাংক সমন্বয় বিবরণী। বিস্তারিত মোট টাকা। এখন দেখো, নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত কত? আমরা লিখে ফেলবো 60,000 টাকা। তাহলে নগদান বই থেকে আরম্ভ করলে কার সাথে মিলাবো? ব্যাংকের সাথে আমরা মিলাবো। নগদান বইয়ের সাথে আরম্ভ করলে কার সাথে মিলাবো? ব্যাংকের সাথে আমরা মিলাবো। নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত কত টাকা? 60,000 টাকা। এখন দেখো, যোগ, যেগুলা দিয়ে ঋণ বাড়বে সেগুলা যোগ করব। এখন দেখো, আমাদের কোটায় কোটায় ঋণ বেড়েছে? ব্যাংক জমা অতিরিক্তের সুদ। ব্যাংক জমা অতিরিক্তের সুদ, ব্যাংক কি করছে? সুদ নিয়েছে, তাই আমাদের ঋণ বেড়েছে। তাহলে পাস বইতে সেটা কি করছে? যোগ করছে। কোথায় করে নাই? নগদান বইয়ের ব্যাংক কলামে করে নাই। যোগ কত নম্বর? 2 নম্বর। এটা আমরা লিখবো ব্যাংক জমা অতিরিক্তের সুদ যোগ ব্যাংক জমাতিরিক্তের সুদ যাহা নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই। লিপিবদ্ধ হয় নাই। তাহলে কত টাকা হয় নাই? 500 টাকা। 500 টাকা না 5,000। ব্যাংক জমা অতিরিক্ত সুদ 2,000 টাকা। 2,000 টাকা। 2 নম্বর তথ্য,
কমিশন বাবদ ব্যাংক চার্জ 500 টাকা নগদান বইতে লিখে হয় নাই। ব্যাংক কমিশন, ব্যাংক যারা কমিশন ধরেছে তাহা অর্থাৎ কোথায় ব্যাংক তারা হিসাবভুক্ত করছে, নগদান বইতে হিসাবভুক্ত করা হয় নাই। তো এর কমিশনের কারণে আমাদের ঋণ বেড়েছে। ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ নগদান বইতে হিসাবভুক্ত হয় নাই। এখন দেখো তাহলে এই দুটো আমাদের হিসাবভুক্ত করলাম। 2000 এত টাকা পর্যন্ত এত টাকা ইস্যুকৃত চেক পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন হয় নাই। বলছি কি 2000 এত সালের 31শে ডিসেম্বর তারিখ পর্যন্ত এত টাকা ইস্যু চেক ইস্যু করলে ঋণ বেড়েছে, কিন্তু ব্যাংকে উপস্থাপন না করার কারণে ঋণ বাড়ে নাই। এখন আসো তাহলে ঋণ বাড়ে না, এটা যোগ হবে না। এত সালের 31শে ডিসেম্বর তারিখ পর্যন্ত আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক, এত টাকার চেক ব্যাংক কর্তৃক এখনো পর্যন্ত আদায় হয় নাই। আমরা কি করছি, ঋণ কমাই ফেলছি, আদায় হবে বিদায় আমরা ঋণ কমাইছি, কিন্তু নগদান বইতে ঋণ কমাইছি, কিন্তু ব্যাংকের ঋণ কমে নাই। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত এত টাকা চেক ব্যাংক কর্তৃক আদায় হয় না, তাহলে কি ব্যাংকের ঋণ কমছে? ঋণ কমে নাই। নগদান বইতে ঋণ কমেছে, তাই ব্যাংকের সাথে মিল করতে হলে ব্যাংকের তো ঋণ কমে নাই, নগদান বইতে ঋণ কমে নাই। ব্যাংকের ঋণ কমে নাই কিন্তু নগদান বইতে কমাইছি, তাই যে পরিমাণ কমাইছি সমান করতে হবে, সেই পরিমাণ যোগ করতে হবে, যেহেতু ঋণ পরিশোধ হয় নাই। আদায়ের জন্য জমাকৃত চেক, আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয় নাই। কত টাকা? 25,000 টাকা না 20,000 টাকা? কত টাকা? 25,000 টাকা। তাইলে কত হলো? 25 27 27,500, 27,500, 87,500। এখন দেখো বাদ, এরপর দেখো আর কি আছে। ব্যাংক জমা অতিরিক্ত সুদ ধার্যকৃত চার্জ গেল 6, বিনিয়োগের সুদ এত টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, নগদান বইতে লেখা হয় নাই। এখন আমরা আসি 4 নম্বর আছে কি 31শে ডিসেম্বর তারিখ পর্যন্ত এত টাকার চেক ইস্যু করা হয়েছে, ব্যাংকে উপস্থাপন করা হয় নাই। আমরা কি করছি, চেক ইস্যু করার সাথে সাথে ঋণ বাড়ছে, কিন্তু নগদান বইতে ব্যাংকে উপস্থাপন হয় নাই, বিধায় ব্যাংকের ঋণ বাড়ে নাই, কিন্তু নগদান বইতে ঋণ বাড়াইছি, তাই আমাদেরকে ঋণটা কমাইতে হবে। ইস্যুকৃত চেক যাহা ব্যাংকে উপস্থাপন হয় নাই, 15,000 টাকা। এখন দেখো 18 সালে 6 নম্বর বিনিয়োগের সুদ ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, কিন্তু নগদান বিনিয়োগের সুদ যদি আদায় হয়, আমরা টাকা যদি ব্যাংকে জমা দিই, ব্যাংক আদায় করছে, তাহলে আমাদের ঋণ কমবে না? কাউকে টাকা দিয়ে ফেললে তার কাছে ঋণ কমবে, তাহলে কত টাকা? বিনিয়োগের সুদ আদায়কৃত, ব্যাংক কর্তৃক আদায়কৃত বিনিয়োগের সুদ, ব্যাংক কর্তৃক আদায়কৃত বিনিয়োগের সুদ যাহা নগদান বইতে লেখা হয় নাই, 18,000। তাহলে কত হলো? 13 হাতের হলো 1। আর কোন আইটেম বাদ আছে কিনা? 13 হাতের হলো 1, 2 এর আগে 3, 33,000 বিয়োগ দাও 500, 4, 5। এটা হবে কার মোতাবেক? ব্যাংক মোতাবেক। আমরা যেহেতু ব্যাংকের সাথে মিল করছি, ব্যাংক মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত
সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা উক্ত তথ্যের ভিত্তিতে নবদান বই থেকে পাঠ বই মোতাবেক ব্যঞ্জন অতিরিক্ত কত তা বের করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।